নমস্কার, আবার চলে এসেছি সন্ধ্যে 7টায় আমার বাংলা নিয়ে। আর আমার বাংলায় প্রথমেই আজকে তো বড় খবর, সব থেকে বড় খবর, ব্রিগেড ছিল, ব্রিগেড তো ছিল, কিন্তু ব্রিগেডের জনসভা থেকে এই প্রথম কোন রাজনৈতিক দল এই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলো। তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করলো লোকসভা ভোটের, এবং লোকসভা ভোটের যে 42 আসনে প্রার্থী তালিকা, সেখানে 26 জন নতুন, একেবারে নতুন মুখ, বিধায়ক 11 জন, একজন রাজ্যসভার সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় লড়াই নিয়ে, কৌশল নিয়ে আজকে কি ঘোষণা করলেন ব্রিগেডের জনসভা থেকে আপনারা দেখছেন। এমনিতে 26 আসনে নতুন প্রার্থী, 42 আসনে যারা যারা প্রার্থী হয়েছেন তাদেরকে নিয়ে র্যাম্পে জনসংযোগ সারলেন, চিনিয়ে দিলেন, পরিচয় করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে, আসামেও লড়বে, ইউপিতেও লড়বে। একটা সিটে অখিলেশের সাথে কথা হয়েছে, মেঘালয় আমরা বিরোধী দল, মেঘালয় তো লড়বো। দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে, বেঙ্গল ঠিক করবে, বাংলায় দিশা দেখাবে, বাংলায় পথ দেখাবে, বাংলায় রাস্তা দেখাবে। এই প্রার্থী তালিকা ঘোষণা ব্রিগেডের জনসমাবেশ থেকে যেমন চমক ছিল, তেমনি চমক তৃণমূলের প্রার্থী তালিকায়। একের পর এক চমক। রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করানো হলো হুগলি থেকে, শ্রীরাম লকেট চট্টোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এছাড়াও সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল, সৌমিত্র খাঁকে লড়তে হবে তার সঙ্গেও। আর অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তমলুকে দেওয়া হলো দেবাংশু ভট্টাচার্যকে। প্রার্থী তালিকা ঘোষণাতেই চমক। ব্রিগেডের মঞ্চ থেকে 24-এর লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। এই তালিকায় একাধিক চমক। হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়। এবার হুগলিতে জোরদার টক্কর। একদিকে বিজেপির লকেট চট্টোপাধ্যায়, আরেকদিকে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। একসময় একসঙ্গে অভিনয়, এবার একে অপরের বিরুদ্ধে লড়াই। রাজনীতিতে এসছি যখন ভালো কাজ করব বলেই এসছি, সেই স্বপ্ন দেখি এসছি যে মানুষের পাশে থাকবো, মানুষের জন্য কিছু করব। আজকে মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন, মমতা ব্যানার্জি তার প্রধানমন্ত্রী হবেন না। তো লড়াইটা মোদি ভার্সেস মমতা, লড়াইটা আমার আর রচনা ব্যানার্জির মধ্যে না। আমার জন্য অত ভাবতে হবে না। আরে বাইরে থেকে বর্গি আসে নিয়ম করে, প্রতি মাসে আমিও আছি তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে। প্রথমবার সরাসরি ভোটের খেলায় তৃণমূলের আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য লড়বেন পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে। তমলুক থেকে লড়াই করবেন ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য। আজ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আশীর্বাদ করে একটা কথা বলেছেন যে আমিও 28 বছর বয়সে সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে লড়েছিলাম, তোকেও কিন্তু জায়েন্ট কিলার হতে হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম বিজেপি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবে তমলুক থেকে তার পদ্মপ্রার্থী হওয়া কার্যত নিশ্চিত। তার নামে ইতিমধ্যেই দেওয়াল লেখা হচ্ছে, ফ্লেক্স লাগানো হচ্ছে। সেই তমলুকেই তৃণমূল প্রার্থী করল দেবাংশুকে, অর্থাৎ তমলুকে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম দেবাংশু ভট্টাচার্য। গাঙ্গুলি কেমন করে খেলতে হয় দেবাংশু দেখিয়ে দেবে গাঙ্গুলিকে। তৃণমূলের প্রার্থী তালিকায় আরেক চমক সুজাতা মণ্ডল। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, এবার তাকে লড়তে হবে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে, কারণ তৃণমূল বিষ্ণুপুর কেন্দ্রে প্রার্থী করেছে সুজাতা মণ্ডলকে। একজন অপদার্থ লোকসভায় যে জনপ্রতিনিধি ছিল, তাকে বিষ্ণুপুরের মাটি থেকে তাকে কবরে পাঠান, তাকে বিদায় দিন। রাজনৈতিক ব্যক্তিত্ব থাকলে
লড়াইটা করে মজা হবে। পশ্চিমবাংলার সর্বোচ্চ ব্যবধানে বিষ্ণুপুর লোকসভা জিতবে। এক সময় স্বামী স্ত্রী হাতে হাত রেখে সংসার করেছেন, ভোটের লড়াইও লড়েছেন। 19-এর ভোটে সৌমিত্র ছবি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন সুজাতা। এবার লড়বেন কোমর বেঁধে একে অপরের বিরুদ্ধে। নিউজ 18 বাংলা। এই প্রার্থী তালিকা নিয়ে আরো অনেক খবর রয়েছে, বড় খবর রয়েছে, তবে তার আগে একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে। ব্রেকের পরে থাকছে স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এবার খবর হলো অর্জুন সিং নিয়ে। বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন, আজকে সকাল সকাল একেবারে মঞ্চে বসেছিলেন, সকাল থেকে মঞ্চে বসেছিলেন রোদের মধ্যে ব্রিগেডের মঞ্চে, কিন্তু টিকিট তো পেলেন না। বিজেপিতে যাচ্ছেন, জল্পনা এই মুহূর্তে প্রকট। অর্জুন সিং কি বিজেপিতে? বিশ্বাসঘাতকতার অভিযোগ দলের বিরুদ্ধে, এবং সেই সঙ্গে সঙ্গে শুভেন্দুর বার্তা থেকেও একটা ইঙ্গিত। কি বললেন অর্জুন সিং আর কি বললেন শুভেন্দু অধিকারী, দেখুন। দল এটা ঠিক করেনি কেন? দল আমাকে নিয়ে এসেছিল টিকিট দেওয়ার, ব্যারাকপুর কমিটমেন্ট করে। এই পার্টি আগে বলে দিত আমি দেবো না, আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে। কে বলেছিল? যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল। এবার টিকিট দেওয়া হয়নি, আজকে শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না টিকিট দেওয়া হবে না। তো এটা একটা মনে হচ্ছে বিচ অফ ট্রাস্ট হচ্ছে। আমি কোনো সিজনাল ফল নই, আমি 12 মাসের ফ্রুট। মনে আক্ষেপ তো থাকবেই। 1.5 বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। অর্জুন সিংকে ওরা কোনোদিনই বিশ্বাস করে না, আমরা জানি। তিনি এই 2 বছর যে গেছিলেন ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্তক্ত বা আক্রমণ করেন। তার যৌথ পরিবারে থাকা পুত্র পবন সিং কখনো তার বাবা তার ছেলেকে প্রেসার করেনি যে তুমি বিজেপি ছাড়ো। এবং আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য, দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি ভোট দিয়েছিলেন, একটাও বিজেপির এমপি ছিল না। 2টো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিংয়ের ছিল। আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, আমার সঙ্গে যোগাযোগ ছিল। তিনি কি করবেন আমি জানি না, আমাদের রাষ্ট্রীয় নেতারা কি করবেন আমি জানি না, না আমি বলতে পারবো না। আই এম নট দ্য অথরিটি। কতটা জল্পনা, কতটা জোরালো জল্পনা, কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো মহেন্দ্র, যে ঘনিষ্ঠ সূত্রে আমরা খবর পাচ্ছি 2 দিন আগে পর্যন্ত অর্জুন সিংকে ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে এমনটা বলা হয়েছিল দলের তরফে, এই ঘনিষ্ঠ সূত্র দাবি করছে। কিন্তু আজ সকাল 10টা নাগাদ হোয়াটসঅ্যাপে একটি টেক্সট মেসেজ পান, সেখানে অর্জুন সিং জানতে পারেন যে তাকে টিকিট দেওয়া হচ্ছে না, এবং তারপরই তিনি যে কথাগুলি এখন বলছেন সেই সুর তিনি চড়াতে শুরু করেন এবং তিনি এই বিশ্বাসঘাতকতা তত্ত্ব সামনে আনেন। অন্যদিকে যখন তিনি টিকিট পাননি তারপরেই তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন, রাজ্যের কিছু তার পরিচিত ঘনিষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগ করেন, এবং সেই ঘনিষ্ঠ নেতাদের সূত্রে তাকে বলা হয় যে তার ঘনিষ্ঠ সূত্রে নেতাদের বলা হয় যে তাদের কোনো আপত্তি নেই, কারণ অর্জুন সিং, তারাও মনে করেন না অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন, কারণ তার পরিবার, তার ছেলে বিজেপির বিধায়ক হিসেবে যে ভূমিকা দেখা গেছে, এবং যেটা শুভেন্দু অধিকারী বললেন 1, 2, 3, 4 করে দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়া পর্যন্ত, এই জায়গা থেকে রাজ্য বিজেপির সেই নেতৃত্ব অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ তাকে এটা জানিয়ে দেওয়া হয় যে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তিনি দলে ফিরবেন কিনা, তিনি ব্যারাকপুরের টিকিট পাবেন কিনা সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। কাজেই কেন্দ্রীয় নেতৃত্ব না বলা পর্যন্ত এক্ষেত্রে রাজ্য নেতৃত্ব কিছু বলতে পারছে না। সব মিলিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের দিক থেকে এই মুহূর্তে চেয়ে রয়েছে অর্জুন সিং, একই সঙ্গে রাজ্যের একটা বিজেপির অন্যতম নেতৃত্বের অংশ। তবে তোমায় জানিয়ে রাখি 12ই মার্চ সম্ভবত দ্বিতীয়বারের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। তার আগেই হয়তো কালকেই হয়তো 11 তারিখের মধ্যেই পুরো বিষয়টা হয়তো পরিষ্কার হয়ে যেতে পারে। কেন্দ্রীয় নেতৃত্ব না ঘাড়কা কি হবেন তা তো 12ই মার্চের পরেই আমরা বুঝতে পারবো। পার্থ ভৌমিক যিনি বারাকপুরের প্রার্থী হলেন, তিনি কি বলছেন দেখুন। দেখুন, আগে অর্জুন এমপি ছিল, আমি মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম।
আজকে হয়তো আমাকে এমপি পদে দাঁড় করিয়েছে, অর্জুন নিশ্চয়ই সম্মানজনক কিছু দলের থেকে পাবে, সেটা তো দিদি প্রথমেই বলেছে। আমি হয়তো সবাইকে দিতে পারলাম না, আমি নিশ্চিতভাবে কাউকে অন্য জায়গায় সম্মান দেবো, নিশ্চিতভাবে সম্মান পাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দিদি কাউকে কোনোদিন অসম্মান করে না, হয়তো জায়গাটার পরিবর্তন হতে পারে। চমক আরও আছে বহরমপুরে। বহরমপুর অধীর রঞ্জন চৌধুরী এখনো সাংসদ, গত বছর 90,000 ভোটে জিতেছিলেন। সেই অধীরের পাল্টা, অধীরের বিপক্ষে ব্যাটার ইউসুফ পাঠান, ইরফান পাঠান, তার ভাই ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান এবার তৃণমূলের হয়ে বহরমপুর থেকে লড়াই করবেন। ইউসুফ পাঠান, অধীরের কি ধাক্কা ইউসুফ পাঠানে অধীরের কি অসুবিধে, অধীরের পিছে ব্যাটার ইউসুফ কিভাবে? অধীর রঞ্জন চৌধুরী কি বললেন দেখুন। ব্যক্তি হিসাবে ইউসুফ পাঠানের বিরুদ্ধে আমার তো কোনো অভিযোগ থাকতে পারে না। আপনি আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে কি ইউসুফ পাঠানকে সম্মানিত করতে চাইছেন? ইউসুফ পাঠানকে যদি আপনি সম্মানিত করতে চাইতেন তাহলে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার এমপি নির্বাচিত হলো, সেই সময় কেন ইউসুফ পাঠানকে নিয়ে এ বাংলার পক্ষ থেকে একটা এমপি রাজ্যসভায় পাঠালেন না? দেখুন, ইন্ডিয়া জোটে যে আলোচনা, সেখানে ইউসুফ পাঠানের জন্য গুজরাটে তারা সিট চাইতে পারতো, ইন্ডিয়া জোটকে তো বলতে পারতো আমি গুজরাট থেকে তাকে জেতাতে চাই, সেটা কি আরো মানানসই হতো না? জানে জেলার নাম মুর্শিদাবাদ, সংখ্যালঘু ভোটকে না কাটতে পারলে অধীর চৌধুরীকে রুখা যাবে না। রাজনৈতিক বাতাবরণে এক বিষাক্ত মতবাদ খাড়া করতে ভালো একটা খেলোয়াড় আমাদের, তাকে আপনি নিয়ে আসছেন। এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা থেকে ইঙ্গিত কি চাপে অধীর রঞ্জন চৌধুরী। ইউসুফ পাঠান কি বললেন দেখুন। यहाँ पे मुझे बहुत प्यार मिला है, कलकत्ता में हमेशा प्यार मिला, और उसके बदले में मैं यहाँ पे उनको सर्व करूँगा। ये अच्छा मौका दिया है मुझे टीएमसी ने मुझे इस काबिल समझा कि मैं लोगों की मदद कर सकता हूँ और उनका वॉइस ओवर पार्लियामेंट में लेके जा सकता हूँ और उनको हेल्प कर सकता हूँ। तो ये मेरे लिए एक अपॉर्चुनिटी था और मैंने ये डिसाइड किया बस हर चीज़ बदलती है अच्छे के लिए, और मैं अच्छे के लिए यहाँ पर आया हूँ। जो यहाँ पे लोग हैं वो प्यार करते हैं मुझे, और मैं उनको जो उनकी हेल्प कर सकूँ उतनी हेल्प करूँगा मैं। আর এবার যেটা দেখাবো তা হলো জয়রাম রমেশ, যিনি বারবার জোটের পক্ষে বলে গেছেন, যিনি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন ন্যায় যাত্রায়। সেই জয়রাম রমেশ স্বীকার করেছেন যে এ রাজ্যের কয়েকজন নেতার মন্তব্যেই এই জোটের জট হলো। দেখুন, हमारी कांग्रेस पार्टी ने हमेशा कहा है कि हम चाहते हैं कि टीएमसी के साथ सीट शेयरिंग हो, बातचीत हो, सम्मानजनक फॉर्मूला ढूंढा जाए, बीच का रास्ता ढूंढा जाए, एक तरफा कोई घोषणा नहीं होना चाहिए। ये बात सही है कि हमारे ओर से भी कुछ बयान आए हैं जो कुछ परेशानी हुई है उन बयानों से, पर मैं समझता हूँ अगर हम एक साथ लड़ते तो अच्छा होता। एक साथ अभी भी सीट शेयरिंग फॉर्मूला संभव है, क्योंकि लास्ट डेट तो नहीं हो पाया। এ তো প্রার্থী তালিকা গেল, আরো চমক ছিল কি র্যাম্প। এবারই প্রথম ব্রিগেডে কোনো রাজনৈতিক দলের সভা হলো র্যাম্প নিয়ে। চারিদিকে শুধু র্যাম্প। কেন? নেতারা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা র্যাম্পে জনসংযোগ করবেন, প্রার্থীদের পরিচয় করাবেন, সেই কারণে র্যাম্প। দেখুন, ওরা নামগুলো অ্যানাউন্স করবে। ইন দ্য মিন টাইম সবার সাথে ওদের পরিচয় করবার জন্য আমি 42 জন প্রার্থী নিয়ে আমি র্যাম্পে হাঁটবো। তাহলে আপনারা সবাইকে দেখে নেবেন। রাজনীতির ময়দানে র্যাম্প। ব্রিগেড সমাবেশে চমক দিল তৃণমূল। রবিবারের ব্রিগেডে নজর কাড়ল এই র্যাম্প। মূল মঞ্চের সামনে সোজাসুজি 340 ফুট লম্বা র্যাম্প। র্যাম্পের দুটি উইং, এক একটি উইং লম্বায় প্রায় 120 ফুট। বক্তৃতা শুরুর আগে এদিন এই র্যাম্পে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বক্তৃতা দেবার আগে আমি জাস্ট আপনাদের সবাইকে নমস্কার করবার জন্য একটু নিচে যাব। আমি চারিপাশে তাহলে সবটাকে দেখতে পাবো,
তারপর আমি এখানে এসে বক্তৃতা দেব। র্যাম্পে হাঁটতে হাঁটতে জনতার কাছে ভাষণ শেষে প্রার্থীদের সঙ্গে নিয়ে আবার র্যাম্পে হাঁটা। রবিবারের ব্রিগেডে এই র্যাম্পকে ব্যবহার করেন অভিষেকও। র্যাম্পে হাঁটতে হাঁটতে হাত নাড়া, হাত মুঠো করে কর্মী সমর্থকদের চাঙ্গা করা, কখনো আবার র্যাম্পেই সাষ্টাঙ্গ প্রণাম। এরপর র্যাম্পে দাঁড়িয়ে বক্তৃতা। আগে আমাদের দেশে কেউ যদি চুরি করত বা খুন করত, বিচারপতিরা তাদের জেলে পাঠাতো। আর আজকে মোদিজির ভারতবর্ষে চোরেরা, খুনিরা বিচারপতিদের উত্তরীয় পড়িয়ে দলে স্বাগত জানাচ্ছে। বঙ্গ রাজনীতিতে ব্রিগেড মানেই আবেগের বিস্ফোরণ, শক্তি দেখানোর ময়দান। সেই ময়দানে এবার সবার নজর কাড়ল এই র্যাম্প, রাজনীতির র্যাম্প। নিউজ 18 বাংলা। আর অন্যান্য কিছু খবর। শেখ শাহজাহান নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুর চড়ালেন। আজকে ছিল ন্যাজাটে শুভেন্দু অধিকারীর জনসভা, বিজেপির জনসভা। দেখুন। 30 ডিসেম্বর 2023 বসিরহাটে রেলের ময়দানে দাঁড়িয়ে বলে গেছিলাম, শাহজাহান তোমার দিন শেষ হয়ে আসছে। আজকের এই সভা থেকে কেন্দ্রের নির্বাচন কমিশন এবং যারা তদন্তকারী সংস্থা আছে তাদের বলবো, একা শাহজাহানকে পুরলে হবে না। জিয়াউদ্দিন মোল্লা সহ, আলমগীর সহ, এখানকার শাহানু সহ সব গুন্ডাকে গর্তে ঢোকাতে হবে। আর শেখ শাহজাহান আবারও সিবিআই হেফাজতে, আর এবার আরো 4 দিনের সিবিআই হেফাজত। আর তার মেয়ে বললেন বাবা নির্দোষ। ফাঁসানো হয়েছে কি? অবশ্যই ফাঁসানো হয়েছে। কে ফাঁসানো? আপনার কোনো কোনো অন্যায়ের সঙ্গে আমার বাবা যুক্ত না, শুধু এটাই বলবো মিথ্যেভাবে ফাঁসানো হয়েছে। কেন কে ফাঁসিয়েছে? সময় আসলে প্রমাণ হবে, সবকিছু প্রমাণ হবে। আমার বাবা নির্দোষ। আপনার বাবার বিরুদ্ধে এতগুলো অভিযোগ, কি কথা বলেন? সময় আসলে প্রমাণ হবে, সবকিছু প্রমাণ হবে। ওনাদের তরফ থেকে বক্তব্য ছিল আরো কিছু এভিডেন্স কালেক্ট হবে, এই গ্রাউন্ডে ওনারা পিসি চেয়েছে। এখনো পর্যন্ত কি কি পাওয়া গেছে বলে সিবিআই কি এটা বলা যাবে না দাদা। এটা যেহেতু আমরা যেটা আমাদের সাবমিশন ছিল সেটা আমরা বলেছি। সেকশন অ্যাড করেছেন, সেই বিষয়ে তো প্রিভিয়াসলি আপনারা কিছু বিরোধিতা করেছেন বা আজকে কোনো সেকশনের জন্য ওনারা করেননি, যা ছিল প্রিভিয়াসলি ছিল। আজকে বসিরহাট আদালতে তোলা হয়, সিবিআইয়ের পক্ষ থেকে তোলে শেখ শাহজাহানকে। 10 দিনের পুলিশ হেফাজত ছিল শাহজাহানের। সিবিআই নিয়েছিল হাইকোর্টের নির্দেশে, আর তারপরে হাইকোর্টের নির্দেশে সিবিআই নেওয়ার পরে আজকে সিবিআই হেফাজতে নেয়। আর তারপরে আজকে আবার সিবিআই হেফাজতে, যদিও তার মেয়ে দাবি করছেন তার বাবা শেখ শাহজাহান তিনি নির্দোষ। আজ বসিরহাট আদালতে পেশ করা হয়। 4 দিনের সিবিআই হেফাজত, ফের সিবিআই হেফাজত শেখ শাহজাহানের। ভয় পাচ্ছেন সিবিআই কে? ভয় পাচ্ছেন?